গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, আজকে প্রেমিক পুরুষ গল্পের 21তম অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম। রোদ আর আহাদের নীরব প্রার্থনা, মাহিয়াপুর বিয়ের হইচই, লাইব্রেরি চুপচাপ মুহূর্ত, সব মিলিয়ে এই পর্বে আবেগ, দ্বন্দ্ব এবং টান টান উত্তেজনা। শুনতে থাকো, কারণ প্রতিটি মুহূর্ত তোমাকে বসিয়ে রাখবে পরবর্তী পর্বের জন্য। আর তোমরা যারা গল্পটির আগের পর্বগুলো এখনও শোনোনি, আমার দেওয়া ডিসক্রিপশনের প্লেলিস্ট থেকে গল্পটির আগের পর্বগুলো অবশ্যই শুনে নেবে, কেননা গল্পের প্রতিটি আবেগ, প্রতিটি সংযোগ সেখান থেকেই শুরু হয়েছে। তাহলে আর দেরি কিসের? হেডফোন পরে এখনই বসে পড়ো। শুরু করছি রওনা প্রোফাইল জাহিদের লেখা বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ, পর্ব 21। এমনটাই কি আমার সাথে হওয়ার ছিল? আমার জীবনে কি ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই? আমার জীবনে ভালোবাসাই সবচেয়ে বড় অভিশাপ। নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্যের হাসি আসছে। আমাদের ভালোবাসার পবিত্র সম্পর্কটা আহাদের কাছে ছেলে খেলা। তার মানে আমার জন্য কোনো অনুভূতি নেই, নেই কোনো ভালোবাসা। এখনও ওনার সবটা জুড়ে ওনার প্রথম ভালোবাসাই রয়েছে। সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনো দিন ওনার দিকে ফিরে তাকাবো না। যেমন সবার জন্য ভালোবাসা নয়, তেমনি আমার জন্য না। একে তো সমপ্রেমী হয়ে জন্ম নেওয়াটা পাপ, আর তার মধ্যে বড় পাপ কাউকে সারা জীবন নিজের করে পাওয়ার স্বপ্ন দেখা। তবুও আমি সেই পাপটাই করতে চেয়েছিলাম। কি দোষ হতো আমাকে ভালোবেসে আপনার বুকে একটু জায়গা দিতে? আমি তো বেশি কিছু চাইনি, শুধু আপনাকেই চেয়েছিলাম আমার করে। কিন্তু কেন আপনি আমার হতে চান না? কেন মানেন না আপনি আমার? আপনি শুধু আমার প্রেমিক পুরুষ। কেন কেন? চারপাশে সবাই সাজতে ব্যস্ত, আমি একপাশে দাঁড়িয়ে। মেয়েরা সাজুগুজু করছে। হঠাৎ মা আমাকে কাপড় হাতে ধরিয়ে দিয়ে বলে তৈরি হতে। নানা বাহানা করার পরও কোনো লাভ হলো না। সবাই জোরাজুরি করছে, তাই আমিও বাধ্য হয়ে তৈরি হলাম। রুমের কর্নারে দাঁড়িয়ে আছি। সবাই বারবার একই প্রশ্ন করে যাচ্ছে, আহাদ কোথায়, আহাদ কোথায়? প্রত্যেকবারই মৌন থেকেছি। সব সময় মৌনতা মানে সম্মতি নয়, কখনো কখনো মৌনতা মানে জানি নাও হয়। মা আহাদের খুব টেনশন করছে, যদিও আমার আহাদকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মায়ের চিন্তিত চেহারা দেখে দোয়া করছি যেন সহি সালামতে বাড়ি ফিরে আসে। আমার দোয়া খুব তাড়াতাড়ি কবুল হলো। দরজার দিকে চোখ যেতেই দেখি আহাদ কাচের দরজার বাইরে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। কালো স্যুটে এসেছে, চুলগুলো স্টাইল করে ব্রাশ করা, চোখে সানগ্লাস। অন্য সময় হলে হয়তো আমি ওনার এই চার্মিং লুকের উপর গলে যেতাম, কিন্তু এই মুহূর্তে আমার ওনাকে জাস্ট অসহ্য লাগছে। কাল সকালের পর তো ওনার চেহারা দেখাটাও আমার জন্য জুলুম হয়ে যাচ্ছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর ওনার পিছু নেব না। আমি আর কষ্ট পাব না। কোনো একজনের জন্য কারো জীবন থেমে থাকে না। আমি আগের মতো হাসবো, খেলবো, গাইবো, কিন্তু বুকের কোথাও সেই ক্ষতটা সেট করে ওঠে। আমি ওনার থেকে মুখ ফিরিয়ে নিই। আপুর পাশে যেয়ে বসি। আপু আয়েশ করে আইসক্রিম খাচ্ছে। এই পর্যন্ত দুটো হয়ে গেছে, 3 নাম্বারটা চলছে। আপু আমার দিকে একটা আইসক্রিম এগিয়ে দিয়ে বললেন, এনে এটা খেয়ে মাথা ঠান্ডা কর। আমি আপুর কথায় ভ্রু কুঁচকে বলি, কই আপু, আমার মাথা তো ঠান্ডায় আছে। তাই বুঝি? চেহারায় এমন রাগী ভাব কেন? এই যে বোচা নাকটাও ফুলিয়ে রেখেছিস। আপুর সাথে ছোট থেকেই আমার হার্ট টু হার্ট কানেকশন রয়েছে। জানি না কিভাবে আমার মন খারাপ থাকলে ঠিক টের পেয়ে যায়। আপুর কথাকে এড়ানোর জন্য কৃত্রিম হেসে বললাম, আজ আমার নাকটা বোচা বলে এভাবে আমার মজা নিচ্ছ আপু? নট ফেয়ার আপু। তুমি জানো না, ইফ ইউর নোজ ইজ বোচা দেন ইউ আর সুন্দর। আচ্ছা শুনি কোন বইয়ে লেখা আছে? ওহ আপু, এটাও জানো না? ফেসবুকে। আপু আমার কান টেনে দিয়ে বললেন, আচ্ছা বড় বোনের সাথে দুষ্টামি করা হচ্ছে তাই না? দাঁড়া মজা বোঝাচ্ছি, ফাজিল ছেলে কোথাকার।
আমি আপুর থেকে নিজেকে সারানোর প্রচেষ্টা করতে করতে বলি, ও আপু সরি, আর করব না। আপু আমার কান ছেড়ে বললেন, এবার বল কি হয়েছে, একদম মিথ্যা বলার চেষ্টা করবি না, আমি জানি তুই কোনো কিছু নিয়ে আপসেট। আমি আপুকে কিছু বুঝতে না দিয়ে বললাম, না আপু, তেমন কিছুই না। পাক্কা? একদম। আপুর বোধহয় আমার কথায় খুব একটা বিশ্বাস হয়নি, সন্দিহান চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু মুখে কিছু বলল না। আপু আর আমি গল্প করছিলাম, হঠাৎই আদিব ভাইয়া সামনে এসে আপুর দিকে তাকিয়ে অবাক চোখে বললেন, হায় মাবুদ, মায়া তুমি এখনো আইসক্রিম খাচ্ছ? আপু ছোট ছোট চোখ করে হাসির রেখা টেনে বলল, মাত্রই তো দুটো খেয়েছি। ভাইয়া আপুর হাত থেকে আইসক্রিম টেনে ফেলে দিয়ে বললেন, গলা বসে যাবে, এক সপ্তাহের জন্য আইসক্রিম টোটালি অফ। আপু বাচ্চাদের মতো কাঁদো কাঁদো চেহারা করে বললেন, আদিব এটা ঠিক হচ্ছে না। ভাইয়া দাঁত দেখিয়ে হেসে বলল, এটাই ঠিক। আপু কাঁদো কাঁদো চেহারা করে আমার দিকে তাকিয়ে অভিযোগ করলেন, দেখ না রোদ, তোর ভাইয়া আমাকে আইসক্রিম খেতে দিচ্ছে না, এটা কি ঠিক করছে বল? আমি ভাইয়ার পাশে দাঁড়িয়ে দাঁত বের করে হেসে বললাম, একদম ঠিক আপু, আমি তো ভাইয়ার পক্ষে, তোমার অভিযোগ গ্রান্টেড না। আমি চাই না আমার সুইট আপু আর আমার ভবিষ্যৎ ভাগনা ভাগ্নির কোনো ক্ষতি হোক। আপু মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আমি আর আদিব ভাইয়া আপুর গোমরা চেহারা দেখে হাসছি। হঠাৎ আদিব ভাইয়া আহাতকে এদিকে ডাকে। আহাতকে দেখেই মুখের হাসি গায়েব হয়ে যায়। আমি অন্যদিকে তাকাই। আহাত আমার দিকে একবারের জন্য তাকাচ্ছে না, হয়তো লজ্জা আর অপরাধ বোধ ওনার মাঝে কাজ করছে। আমিও ওনার সামনে বেশি সময় ওনার সামনে দাঁড়ালাম না, কোনো এক বাহানা দিয়ে চলে আসলাম। সত্যি বলতে ওনার সামনে দাঁড়িয়ে থাকার মতো সাহস আর শক্তি আমার মাঝে নাই। গতকাল মাহিয়াপুর রিসিপশন শেষ হয়েছে, তাই আজ সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। নানুজান খুব করে বলছিল আর কয়েকটা দিন থাকতে। কোনো রকম নানুজানকে বুঝিয়ে ভুলিয়ে এসেছি, এখানে থাকার মতো আমার কোনো ইচ্ছা নাই। বারবার আহাদের সম্মুখীন হতে হয়, যা আমার একদম ভালো লাগে না। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। ঢাকায় ফিরব, ভার্সিটি ক্লাস সব কিছুতেই ব্যস্ত হয়ে পড়ব। কোনো রকম আজেবাজে চিন্তা মাথায় আসবে না, আস্তে আস্তে সব স্বাভাবিক হবে, আহাতকে ভুলতে সুবিধা হবে। এগুলো ভেবেই একটা দীর্ঘতম নিঃশ্বাস নেই। মা ফ্লাইটে ঢাকায় ব্যাক করেছে, আর আমরা গাড়িতে রওনা দিয়েছি। গাড়িতে ইচ্ছে করেই আপুর সাথে পিছনে বসেছি। আদিব ভাইয়া আর আহাত সামনে বসেছে। পিছনে বসার জন্য বাহানা দেখিয়েছি, শরীর খারাপ। আপুও আপত্তি করেনি, আজকাল খুব বাহানাবাজ হয়ে গেছি, সবাইকে এটা ওটা বাহানায় কাটিয়ে দেই। আমার জীবনটাই কেমন যেন রংহীন সাদা কালো হয়ে গেছে, চারদিকে শুধু বিষাদগ্রস্ত আধারময়। সত্যি চিটাগং আমার জীবনের নতুন মোড় নিয়ে এসেছে। এখানে আসার আগে এক বুক আশা নিয়ে এসেছিলাম, ভালোবাসা নিয়ে এসেছিলাম, আর ফিরছি ভাঙা হৃদয় আর অজস্র কষ্ট নিয়ে। নিজের জীবনের দিকে তাকালে তাচ্ছিল্যের হাসি আসে। বাড়িতে ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে বেডে নিজের গা এলিয়ে দিই, বড্ড ক্লান্ত লাগছে। কিছু সময় পর রুমে কারো আসার শব্দ পাই। আমি জানি আহাদ এসেছে। ইচ্ছে করেই চোখ বুজে রাখি। উনি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। এই সুযোগে আমি তাড়াতাড়ি করে সোফায় নিজের বিছানা পেতে নেই। নানু জানে দেওয়া বালাগুলো আপু আমার কাছে দিয়ে গেছে, ফ্রেশ হয়ে পরে নেবে। বিছানার পাশে ছোট টেবিলের উপর রাখি। আহাদ আসার আগেই তাড়াতাড়ি করে লাইট অফ করে সোফায় শুয়ে পড়ি। এসব কেন করছি? রাগে নাকি ভয়ে? এই দুটোর একটাও না। এসব আমি চক্ষু লজ্জায় করছি। একজন মানুষের নৈতিকতার অনেকটা অংশ জুড়ে আছে চক্ষু লজ্জা। এই চক্ষু লজ্জা মানুষকে যেমন অন্যায় করতে বাধা দেয়, তেমনি মনের বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বতে ফেলে। আর না চাই আহাদের নামের সাথে জুড়ে থাকতে। ওনার সাথে চোখাচোখি হয়ে আমি চক্ষু লজ্জায় পড়তে চাই না। বেশ কিছু সময় পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে আসে। আমি আরো শক্ত করে চোখ চেপে থাকি।
উনি রুমে এসে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে শীতল গলায় বললেন, তোমার সোফাতে ঘুমাতে হবে না, তুমি বেডে ঘুমাও। আমি সোফায় ঘুমাচ্ছি। আচ্ছা, উনি কি করে জানলো আমি এখনও জেগে আছি? আহাদের কথায় আমি কোনো উত্তর দিই না। আহাদ আর কিছুক্ষণ আমার দিকে উত্তরের আশায় তাকিয়ে থাকে। আমার কোনো জবাব না পেয়ে উনি বিছানার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর জাজালো গলায় বললেন, এটা কি? এগুলো নানাজান তোমাকে দিয়েছিল সামনে রাখতে, আর মায়া যেন এগুলো পড়তে পারে। এগুলো এখানে কেন রেখেছ? আমি এবারও কোনো উত্তর দেই না। উনি কিছুক্ষণ আমার উত্তরে আশা করে, কিন্তু কোনো উত্তর না পেয়ে রাগী গলায় বললেন, আমি কিছু জিজ্ঞেস করছি রোদ। রোদ, আই ওয়ান্ট অ্যান্সার। আমি চোখ খুলে খুব স্বাভাবিক কণ্ঠে উত্তর দিই, এগুলো নানুজান তার নাত বউয়ের জন্য রেখেছে। এই বাড়ির নাত বউ আপু, আর যে আপনার বউ হয়ে আসবে সে। আমি আপুকে দিয়েছি, আপু এসে পরে নিয়ে যাবে, আর না নিয়ে গেলেও সমস্যা নেই। এসবের দায়িত্ব আমার না। এগুলো আমাকে বারবার স্মরণ করিয়ে দেয় আমি নানুজানকে ঠকাচ্ছি, তাই আমি গহনা ফিরিয়ে দিচ্ছি। এত বোঝা আমি রাখতে পারবো না। উনি রেগে বললেন, এগুলো কি এখন আমি পরব? আপনি পরবেন নাকি মায়া আপু কিংবা আপনার ভবিষ্যৎ স্ত্রীকে দিবেন, সেটা আপনার একান্ত নিজের ব্যাপার। অন্যদিকে পাশ ফিরে চোখ বন্ধ করে নিই। কিছুক্ষণ পর বিকট একটা আওয়াজ কানে আসে। উনি কি গয়নার বাক্স মাটিতে আছাড় মেরেছে? মারুক, তাতে আমার কি। ওনার যা ইচ্ছে করুক, আমার ওনাকে নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা নেই। আহাদের ঘুম ভাঙার আগেই ভার্সিটির জন্য রেডি হয়ে নেই। বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের সামনে পড়ি। মায়ের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। মাকে মিথ্যা বললাম যে আজ আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। মা আবার বাধা দিল না। ভার্সিটিতে পৌঁছাই 9টায়। এখনও ক্লাস শুরু হতে আরও 2 ঘন্টা বাকি। এত সময় একা একা বসে কি করব? আচমকাই মাথায় এক বুদ্ধি আটকে। দ্রুত পকেট থেকে ফোন বের করে সাকিবকে আসতে বলি। সাকিবের বাড়ি ভার্সিটির পাশে হওয়ায় সে 20 মিনিটেই চলে আসে। আমাকে দেখতেই হুট করে মাঠের সবার সামনে জড়িয়ে ধরে। এই ছেলের এটা অনেক আগের অভ্যাস। আমাকে যেখানে দেখবে এভাবেই জড়িয়ে ধরবে। দুজন ক্যান্টিনের দিকে যাই, সেখানে হাউসফুল। ক্যাম্পাসের ছেলে মেয়েদের আড্ডা, তাই বাধ্য হয়ে ফিরে আসতে হয়। দুজন লাইব্রেরির দিকে যাই, পুরো লাইব্রেরি ফাঁকা, কেউ নেই। আমি আর সাকিব এক কোনায় বসে পড়ি। দুজন এটা ওইটা বিভিন্ন আলাপ করি। কয়েকদিন দেখা হয়নি সাকিবের সাথে, কিন্তু মনে হচ্ছে কত কাল পর দেখা হচ্ছে। হঠাৎ সাকিবের ফোনটা বাজে। ফোন হাতে নিয়ে চেক করতেই সাকিব লাফিয়ে ওঠে, উল্লাসিত স্বরে বলছে, ওহ, বেঁচে আছে। লাইব্রেরিয়ান ধমকের স্বরে চুপ করতে বলেন। সাকিব চুপ হয়ে যায়। আমি চাপা ধমকের স্বরে সাকিবকে বললাম, কি হয়েছে? এমন ইঁদুরের মতো চেঁচা কেন করছিস? কে বেঁচে আছে? আরে ভাই, আর বলিস না, এক পাগলের সাথে রিলেশনে আছি। কথায় কথায় শুধু সুইসাইডের হুমকি দেয়। কাল রাতে ফোন রিসিভ করতে লেট হয়েছে বলে হুমকি দিয়েছিল। তারপর আর মেসেঞ্জারে দেখা যায় না, তাই ভয়ে ছিলাম যদি সত্যি সত্যি সুইসাইড করে নেয়। এখন দেখি আবার মেসেজ দিয়েছে, তার মানে বেঁচে আছে। যাক বাবা, টেনশন থেকে মুক্তি পেলাম। এই দাঁড়া দাঁড়া, এটা তোর কয় নাম্বার বয়ফ্রেন্ড যেন? ওয়েট, গুনে বলছে, 1 2 4 5। ও হ্যাঁ, 5 নাম্বার বয়ফ্রেন্ড। লাইক সিরিয়াসলি? কেমনে পারিস তুই এসব? ট্যালেন্ট বুঝলি, ট্যালেন্ট, যা সবার ভিতর নেই। আয়, ট্যালেন্ট, কারো মন নিয়ে খেলা ট্যালেন্ট। চিল করি ভাই, জাস্ট চিল। এই সমপ্রেমী লাইফ নিয়ে এত সিরিয়াস হচ্ছিস কেন? তারাও মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসে না, টাইম পাসই করে আমার মতো। এর জন্যই এইবার সাইকোর পাল্লায় পড়েছিস। কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। প্লিজ প্লিজ, তুই এভাবে বলিস না। আমাকে বোঝার মতো তুই ছাড়া কে আছে বল? হয়েছে, আর মলম লাগাতে হবে না। যা, ক্যান্টিন থেকে কফি নিয়ে আয়, মাথাটা খুব ধরেছে। আচ্ছা, যাচ্ছি। সাকিব কথা শেষ করেই কফি আনতে যায়। আমি মন দিয়ে নোট তৈরি করছি। কিছু সময় পর কেউ আমার সামনে এসে বসে। আমি মাথা নিচু করে আর চোখে তাকিয়ে দেখি আহাদ খুব রেগে আছে।
রাগে নাক ফুলাচ্ছে, বারবার হাত কচলাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে বসে রইলাম। আহাদ গম্ভীর গলায় বললেন, লাইব্রেরিতে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, টিচার কই? দেখছি না তো। আমি জানি উনি রাগে আর ক্ষোভে এসব বলছে। আমি চুপ করে আছি। উনি আবার বললেন, আমার সাথে ভার্সিটিতে আসলে আমি নিশ্চিত তোমাকে গুম করে ফেলতাম না। এসবের কারণ কি? আমি এবারও চুপ। উনি টেবিলে জোরে বাড়ি মেরে বললেন, কানে কথা যাচ্ছে না? আমি জানতে চাইছি এসবের কারণ কি? আমি খাতার দিকে চোখ রেখে শান্ত স্বরে বললাম, সকাল সকাল আপনার মুখ দর্শনের আমার কোনো ইচ্ছে নেই। আর তাছাড়া কন্ট্যাক্ট পেপারসে এমন কোনো শর্ত ছিল না, তো আমি সব কিছুতেই আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নেই। উনি বেশ কিছুক্ষণ শান্ত থেকে হুট করে আমার সামনের সব বই খাতা টেবিল থেকে ফেলে দেয়। আমার খুব রাগ উঠে, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখলাম। বই খাতাগুলো তুলে গুছিয়ে খুব স্বাভাবিক স্বরে বললাম, আপনার মতো অসভ্য লোকের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। কথাটা শেষ করে এক সেকেন্ডও সেখানে দাঁড়াই না, দ্রুত পায়ে চলে আসি। ওনার সাথে ঝামেলা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। রক্তলাল চক্ষুগুলো কারো যাওয়ার পানে তাকিয়ে আছে। সে খেয়াল কি কারো আছে? কি হতে পারে এর পরিণতি? বন্ধুরা, এই পর্ব শেষ হলো, কিন্তু রোদ আর আহাদের গল্প থেমে যায়নি। চোখের লজ্জা, চুপচাপ দ্বন্দ্ব, হৃদয় ভাঙা অনুভূতি, সব মিলিয়ে পরবর্তী পর্বে আরও গভীর আবেগ এবং রহস্য অপেক্ষা করছে। সাবধান, পরবর্তী পর্ব না শোনা পর্যন্ত নিজের মন শান্ত রাখা কঠিন হবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। শীঘ্র ফিরছি তোমাদের জন্য পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।